আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। জুলাই অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে অভিযোগ দিয়েছেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৫ আগস্ট ৬ জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এ সময় এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন সাবেক এসআই আফজালুল হক। তবে উপস্থিত অন্য ৭ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। এই মামলায় পলাতক রয়েছেন সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৮ জন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ ৩২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে নিজের অপহরণের বিষয়ে অভিযোগ দিয়েছেন সুখরঞ্জন বালী। তিনি জামাত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী ছিলেন। কিন্তু সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আসলে ২০১২ সালে ট্রাইব্যুনালের গেট থেকে সুখরঞ্জনকে অপহরণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ২ মাস ১৩ দিন পর তাকে ভারতের কলকাতায় পুশব্যাক করা হয়। সেখানে ৫ বছর তিনি জেল খাটেন। এইখান দিয়ে নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ রাকিব হোসেনের পিতা জাহাঙ্গীর হোসেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আলোচিত ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য সব দণ্ডপ্রাপ্তদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ৪ সেপ্টেম্বর। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। এর আগে গত বুধবার এ বিষয়ে প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয় এবং পরবর্তী শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অপরদিকে তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট SM শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। প্রকারান্তরে শেখ হাসিনা নিজেই চায়নি আইবি রহমান সহ ২৪ জনের বিচারটা হোক। মান্ধাতার আমলের চিমনি দিয়ে কালো ধোঁয়ার বদলে আধুনিক পদ্ধতিতে বের হবে সাদা ধোঁয়া, যাতে থাকবে না পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ। পরিবেশের বিপর্যয় এড়াতে পরীক্ষামূলকভাবে ময়মনসিংহের মুক্তাগাছার একটি ইট ভাটায় স্থাপিত হয়েছে কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট। ময়মনসিংহ থেকে আইয়ুব আলীর তথ্য ছবিতে দেখুন ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। প্রকৃতি ও মানুষের জন্য ক্ষতিকর মিথেন, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রাস অক্সাইড ইটভাটার কালো ধোঁয়া থেকে উৎপন্ন হয়ে এসব রাসায়নিক পরিবেশে ছড়িয়ে পড়ছে, যা থেকে মানবদেহে ছড়িয়ে পড়ছে নানাবিধ রোগ। ইটভাটার এই কালো ধোঁয়া আর রাসায়নিক গ্যাসের প্রভাব কমাতে ২০২০ সালে পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্ল্যান্টের উদ্ভাবন করেন আলী হোসেন। ২০২২ সালে এর পাইলটিং কার্যক্রম শুরু হয়। এরপর পরীক্ষামূলকভাবে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার বেশ কয়েকটি ইটভাটায় এর কার্যক্রম শুরু করেন ভাটার মালিকেরা, যা থেকে সুফলও পান। সিপিটি প্ল্যান্টের উদ্ভাবক আলী হোসেন জানান, আধুনিক চিমনিটি মূলত ৮টি চেম্বারে কাজ করে, যেখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্প্রে চ্যানেলের মাধ্যমে কার্বন মিশ্রিত কালো দূষিত পানি পরিশোধন করে।
এতে কালো ধোঁয়ার বদলে সাদা ও শীতল বাষ্প আকারে মিশছে বায়ুমণ্ডলে, ফলে পরিবেশ দূষণ কমছে। কার্বো পিউরিফিকেশন টেকনোলজি সিপিটি এটি স্থাপন করলে বিষাক্ত যে কালো ধোঁয়াগুলি সবাই দেখা যায় ইটভাটা হোক বা যে কোনো শিল্প কারখানায় ওরা সরাসরি ছেড়ে দিচ্ছে, এই সিপিটির মাধ্যমে ফিল্টারিং করে জিরো কার্বনে সাদা শীতল বাষ্পটা এখান থেকে বের হচ্ছে এবং এইটা বের হওয়ার কারণে দেখা যায় যে প্রতিষ্ঠানটা পরিবেশ বান্ধব হয়ে গেছে। আগে যে আমরা জিগজ্যাগ পদ্ধতি ব্যবহার করছি, এখন জিগজ্যাগের থেকে যে আপনার নতুন পদ্ধতিটা আসছে আমাদের এখানে, এটা পারফেক্ট পরিবেশ বান্ধব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল ইকোলজি অ্যান্ড ফার্টিলিটি ল্যাবে পরীক্ষা করে পরিবেশ বিশেষজ্ঞ মুরাদ আহমেদ ফারুক বলেন, বায়ুমণ্ডলে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্বন পিউরিফিকেশন প্লান্ট ইটভাটায় ব্যবহার করা উচিত। 8টা ধাপে পিউরিফাই হবার পরে যে গ্যাসটা বেরোচ্ছে কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলা যায়, সেটির পরিমাণ কমে আসছে প্রায় 32%, নাইট্রাস অক্সাইডের পরিমাণ কমে আসছে 50% এবং মিথেনের পরিমাণও কমে আসছে প্রায় 90%। এটা যদি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রমোট করা হয় এবং সকল ইটভাটার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে বায়ু দূষণের পরিমাণ একেবারে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে আসবে। সিপিটির মতো প্ল্যান্ট ব্যবহার করে দেশের সকল ইটভাটা আধুনিক করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে বেসরকারি কন্টেইনার ডিপো থেকে পণ্য খালাস নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আমদানিকারকরা। সময়ক্ষেপণ ও ভোগান্তি এড়াতে ডিপোর পাশাপাশি বন্দর শেড থেকেও পণ্য ডেলিভারির দাবি করেন তারা। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ডুয়েল ডেলিভারির বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি, তবে আলোচনা চলছে। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দুরের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে আমদানি হয় 5000 পণ্য ভর্তি কন্টেইনার। এইসব কন্টেইনারে সহস্রাধিক আমদানি পণ্যের মধ্যে 65 ধরনের পণ্যের কন্টেইনার খালাসের জন্য পাঠিয়ে দেওয়া হয় বেসরকারি ডিপোতে। কিছু কন্টেইনার ডিপোতে চলে গেলেও বাকি কন্টেইনার থেকে যায় বন্দর জেটিতে। ফলে পণ্য খালাস বিলম্বিত হওয়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হয় আমদানিকারকদের। আমরা এটা বারবার তাগাদা দিচ্ছি যে ডুয়েল ডেলিভারিটা চালু রাখার জন্য, এবং ডুয়েল ডেলিভারি চালু রাখার জন্য একটা মিটিং ইতিমধ্যে সাকসেসফুল মিটিং হয়ে গেছে এবং এই সাকসেসফুল মিটিংয়ের ফলপ্রসূ আলোচনাটা এটা কমিশনার মহোদয়ের টেবিলে আছে। উনি যদি সিদ্ধান্ত দেন তাহলে পজিটিভলি সেটা আমরা অনুমতিটা পেয়ে যাব। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালে 20 ফুট দৈর্ঘ্যের কন্টেইনার রাখার সুযোগ আছে 53,000-এরও কিছু বেশি। এসবের মধ্যে খালি কন্টেইনার, নিলাম ও ধ্বংসযোগ্য কন্টেইনার অনেক জায়গা দখল করে আছে বলে অভিযোগ ডিপো মালিকদের। বন্দরের অভ্যন্তর থেকে যত ডেলিভারি কম হয় তত বন্দরের অভ্যন্তরে আমাদের কার্যক্রম পরিচালনা করা সহজ। এই পরিস্থিতিতে আমরা মনে করি যদি ডুয়েল ডেলিভারি দেওয়ার কারণে আমদানিকারকদের আর্থিক সাশ্রয় হয় বা আমদানিকারকরা তাদের আমদানি পণ্য ডেলিভারি নিতে সুবিধা হয়, তাহলে ডুয়েল ডেলিভারি দিতে আমার মনে হয় আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা। আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় একটি সভা আহ্বান করেছেন, তো আশা করি সবার মাধ্যমে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমরা নিতে পারবো বলে আশা করছি। বন্দরে আসার পর 2 দিনের মধ্যে কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ নিয়ে যেতে ব্যর্থ হলে এনবিআর এর নির্দেশনার মতে ডুয়েল ডেলিভারি দেওয়া হবে জানান এই কর্মকর্তা। এনটিভি নিউজ ডেস্ক। সিলেটে যোগ দিয়েছেন নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। সকালে কর্মস্থলে যোগ দিয়ে সিলেটের পরিবেশ ও পর্যটন রক্ষায় তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবার সহযোগিতা চেয়েছেন। চলতি মাসের শুরুতে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ও আশেপাশের এলাকায় পাথর লুট হয়। গত সোমবার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন নাহারকে। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর জাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী নেতৃত্ব বাছাইয়ের নির্বাচনে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 623 জন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। নানা অনিশ্চয়তা কাটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর মধ্যে শুরু হয়েছে নানা মেরুকরণ। ছাত্র সংগঠনগুলোর প্যানেল থেকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কারা আসছেন সেদিকে দৃষ্টি সকলের। সাবেক শিক্ষার্থীদের
অবস্থান, যারা নির্বাচনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, তাদের অবস্থান আমাদের হলে নির্বাচনের সুষ্ঠু যে পরিবেশ, সেই পরিবেশকে অনেক বেশি বিঘ্নিত করতে পারে। ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে প্রায়, সেগুলো নিয়ন্ত্রণে ক্যাম্পাস প্রশাসন একেবারেই ব্যর্থ। নির্বাচনের দিন এবং আগের দিন ও পরের দিন সেনা মোতায়েনের জন্য সেনা প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে জাকসু নির্বাচন কমিশন। সেনাবাহিনীর উপস্থিতি আমাদের ক্যাম্পাসে, বিশেষ করে ইলেকশনকালীন সময়ে 3টি দিন যদি উপস্থিত থাকেন, তাহলে সেটি আমাদের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তবে ক্যাম্পাসে সেনা মোতায়েনের বিষয়টি ইতিবাচক নয়, বরং নেতিবাচক হিসেবে দেখছে ছাত্র শিবির সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরাপত্তার বিষয়টা ঠিকভাবে করতে পারে, তাহলে আর সেনাবাহিনী আনার প্রয়োজন নেই। সবকিছু ঠিকঠাক থাকলে 11,919 জন শিক্ষার্থী আগামী 11 সেপ্টেম্বর বাছাই করবেন তাদের পছন্দের নেতৃত্ব। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় বৃদ্ধা মা ও তার মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, স্থানীয়দের খবরে সকালে নিজ ঘর থেকে আমিনা বেগম ও মেয়ে রেহানা বেগমের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, বাড়ির অন্যদের অনুপস্থিতিতে গত রাতে মা মেয়েকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। অন্যদিকে সিরাজগঞ্জে পরিত্যক্ত একটি টয়লেট থেকে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া খুলনার ঝোপঝোপিয়া নদীতে ভাসমান অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিচার ও সংস্কার পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে অগ্রসর হলে কাঙ্ক্ষিত গণতন্ত্রের রূপান্তর ঘটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে রংপুরের হাড়াগাছে এক পথসভায় যোগদানকালে তিনি কথা বলেন। আখতার বলেন, সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন দিতে পারেন, তবে তার আগে সংস্কার বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া দৃশ্যমান, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা সহ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নতুন সংবিধানের বাস্তবতায় গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে এনসিপি সাধুবাদ জানাবে। এ সময় দলের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে সরকার, কিন্তু তার আগে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্য রয়েছে। সংস্কারগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। সেই জায়গাগুলোতে সরকার যত দ্রুত এটা করতে পারবে, তত দ্রুত সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে। শিক্ষকদের লাঞ্ছনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কালো ব্যাজ ধারণ এবং কর্মবিরতি পালন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে আধা ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষে তৎকালীন উপাচার্য এবং কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। সেই ঘটনার প্রতিবাদে শিক্ষকগণ লাগাতার কর্মবিরতি পালন করছিলেন। 24 জুলাই নতুন উপাচার্য প্রফেসর ডক্টর মাকসুদ হেলালি নিয়োগপ্রাপ্ত হন। পরে তার আশ্বাসে 21 দিন তাদের কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে একটি বিলুপ্তি ও আরেকটি আসন বিভাজনের প্রতিবাদে সর্বদলীয় অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কাটাখালী ও নওয়াপাড়া মোড়ে চলে এই কর্মসূচি। অবরোধের ফলে মোংলা খুলনা ঢাকা ও বাগেরহাট মাওয়া ঢাকা মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে একই ইস্যুতে রোববার বাগেরহাটে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সর্বদলীয় নেতারা। সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় আবু কাসির হাসান হীরা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর একজনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, 2016 সালে ওই কিশোরীর সাথে রায়গঞ্জ উপজেলার আবু কাসির হাসান হীরার মোবাইল ফোনে পরিচয় হয়। 2018 সালের 11 ফেব্রুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে হাসান। মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে রাখেন তিনি। কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে 2019 সালের 16 জুন সলঙ্গা থানায় মামলা করে সে। দীর্ঘ 7 মাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর গত 17 আগস্ট থেকে আমদানি শুরু করে ভোমরা স্থলবন্দর দিয়ে। গত 20 আগস্ট থেকে আবার আমদানি অনুমতি বন্ধ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে নতুন করে পেঁয়াজ আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। তবে আজ থেকে আগের ইম্পোর্ট পারমিট পাওয়া বেশ কিছু পেঁয়াজ ভর্তি ট্রাক ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা গেছে।
এই ছিল এনটিভির দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।